বেনারস বা কাশী মানেই যে শুধু গঙ্গা ঘাট, পুরনো অলিগলি, বিশ্বনাথ মন্দির বা সন্ধ্যার গঙ্গা আরতি, তা কিন্তু নয়। প্রশ্ন আসবে, তাহলে আর কি আছে? তার উত্তর নিয়েই আজকের এই পর্ব। কিন্তু এই তথ্য তো অন্য অনেক ভিডিওতেই আছে। তাহলে আমার এই ভিডিওই কেন দেখবেন? উত্তরে বলবো, আমার এই ভিডিওতে ইউটিউবের সর্বপ্রথম এমন একটি ভিডিও যেখানে আমি তুলে ধরবো 1500-1600 টাকা বা 3000 টাকা নয়। এই ভিডিওতে দেখানো 6টি সাইট সিন স্পট মাত্র 200 টাকাতে কিভাবে করেছি তা তুলে ধরবো। কথা দিচ্ছি, আমার এই ভিডিও দেখে আপনার বেনারস ভ্রমণ তো সস্তা হবেই, তার সঙ্গে জানতে পারবেন অজানা অনেক তথ্য। সঙ্গে দেখাবো ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর বসত বাড়ির এক্সক্লুসিভ ভিডিও, যেটা কিনা আশা করি বাংলা ইউটিউবেও সর্বপ্রথম। প্রথমে আমরা এলাম কাশীর অন্যতম প্রাচীন দুর্গা মন্দিরে। আর আমরা এখানে কিভাবে এলাম বা মাত্র 200 টাকাতে কিভাবে সম্পূর্ণ কাশীর লোকাল সাইট সিন করবেন, তা বিস্তারিতভাবে গল্পটি এগোতে এগোতে আপনাদের সামনে তুলে ধরব। এই মুহূর্তে কিন্তু আমি আছি এখানকার দুর্গা মন্দিরে। আর বলে রাখি, এখানে কিন্তু এই যে ভেতর দেখছেন, এটা প্রধান মন্দির। প্রধান মন্দিরে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ নয়, এবং ইভেন আপনি মোবাইল নিয়েও যেতে পারবেন না। তো আমি এই বাইরের যে চত্বরটাতে আছি, বাইরেও বেশ কিছু মন্দির আছে, এইটুকু আপনি ফোন ইউজ করতে পারেন বা ক্যামেরা ইউজ করতে পারেন, তার ভেতরে নয়। তো বাইরেও বেশ কিছু যে মন্দিরগুলো আছে, আপনি আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি সেগুলো। দেবী ভাগবত পুরাণে এই মন্দিরের উল্লেখ রয়েছে এবং কথিত আছে এই মন্দিরে মায়ের যে মূর্তিটি রয়েছে তা কোনো মানুষের দ্বারা কিন্তু তৈরি নয়, মা স্বয়ং এখানে এই রূপে অবতীর্ণ হয়েছিলেন। পুরাণে যে মন্দিরের উল্লেখ রয়েছে, তাহলে তা কতটা প্রাচীন তা বুঝতে পারছেন কি? আরেকটি বিষয় জানতে পেরে বিশেষ করে আমার মতন বাঙালিরা খুব খুশি হবেন। তা হলো 1800 শতকে তৎকালীন অবিভক্ত ভারতবর্ষে এবং বর্তমানে বাংলাদেশের নাটোরের রানী ভবানী বর্তমানে এই মন্দিরটি তৈরি করেছিলেন। আচ্ছা, এখানে পুজো দিয়ে আমি আপনার বলে দিই, এখানে আপনি সারাদিনই পুজো দিতে পারেন। আর মন্দিরের ভেতরে এবং মন্দিরের বাইরে কিন্তু বেশ কিছু ডালি আছে, সেই ডালিগুলো কিনে কিন্তু আপনি ভেতরে পুজো দিতে পারেন। মন্দিরের ভেতরে গিয়ে আমি যে বিষয়টা দেখলাম, মানে মন্দির প্রাঙ্গণটি অনেক প্রাচীন, এবং এখানে কাশী বিশ্বনাথের মতনই কিন্তু অনেকটা তার আদল, মানে গোল্ডেন কালারের। ঠিক এর অপোজিট দিকে রয়েছে একটা মানে বারান্দার মতন, যে বারান্দার মতন রয়েছে, সেখানটাতে বেশ কিছু সাধু তারা যজ্ঞ করছে, এবং সেই যজ্ঞ মন্ত্র উচ্চারণ হচ্ছে পুরো সংস্কৃত শ্লোকে, যেটা আমরা বেসিক্যালি বিভিন্ন মানে রেকর্ডিং এ শুনি, যে সেই রকমই একটা শব্দ, সেরকমই একটা মানে সেই আবহাওয়াটা যে তৈরি হচ্ছে শোনার মতন, মানে আপনার জাস্ট মাথা স্থির হয়ে যাবে। সময় অভাবে থাকতে পারলাম না, বেরিয়ে এলাম। আর এবার যাব আমরা নেক্সট ডেস্টিনেশনে। এই দুর্গাকুণ্ড মন্দির থেকে তুলসী মানুষ মন্দিরের দূরত্ব মাত্র 650 মিটার। আমাদের গন্তব্য এরপর সেখানেই। এইটুকু রাস্তা আপনারা হেঁটেও চলে যেতে পারেন, আবার আপনার রিজার্ভ গাড়ি বা একটা টোটো, অটো বা রিক্সা করেও পৌঁছে যেতে পারেন। যাওয়ার পথে আমরা একটা রাস্তার ধারের দোকান থেকে ধোসা ও চা সহকারে সকালের খাবার সেরেছিলাম। দাম সম্ভবত নিয়েছিল 50 থেকে 60 টাকা। এরপর পৌঁছে যাই তুলসী মানুষ মন্দিরে, কিন্তু আমাদের ভাগ্য সেদিন খারাপ ছিল, কারণ তখন মন্দির বন্ধ ছিল। দুর্ভাগ্য, এখন বাজে বেলা 1:45। আমি জানতাম এটা 1:30 পর্যন্ত খোলা থাকে, কিন্তু তা নয়। এটা সকাল 8:30 থেকে দুপুর 12টা পর্যন্ত, এবং বিকাল 3:30 থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। তবে আমি ভেতরে যেতে না পারলেও আপনাদের মানে বলে দিচ্ছি এই স্থানের মাহাত্ম্য কি। এই স্থানের মাহাত্ম্য যে আমরা সবাই জানি, যে তুলসীদাস তিনি রামায়ণকে সংস্কৃত থেকে রচনা করেছিলেন হিন্দিতে, এবং সেটা সমগ্র ভারতবাসীর মধ্যে প্রায় ছড়িয়ে গেছিল আস্তে আস্তে। তো উনি এই স্থানে বসেই কিন্তু সেটা রচনা করেছিলেন। ঠাকুরদাস সুরেখা ফ্যামিলি 1964 সালে হাওড়ার নিবাসী
তিনি কিন্তু এই মন্দিরটি স্থাপন করে দেন। এটা আমরা অনেকেই জানি না, শুধু উত্তরপ্রদেশেও কিন্তু আমাদের কলকাতার যে ছাপ সেটা রয়ে গেছে এবং এখান থেকে কাতারে কাতারে মানুষ দেশ বিদেশ থেকে দেখতে আসে। তো এটা আমার জন্য অবশ্যই গর্বের ব্যাপার। এবার সেই গুরুত্বপূর্ণ কথাটা বলার সময় এসে গেছে, যেটা আজ পর্যন্ত কোনো ইউটিউব চ্যানেল আপনাদের জানায়নি, সেটা আপনাদেরকে জানাতে চলেছি। এই ইনফরমেশনটা খুব গুরুত্বপূর্ণ, এটা আগে শুনুন, তারপর ভিডিওটা কন্টিনিউ করুন। আমি ক্ষমা চাইছি ভিডিওর মাঝখানে আসবার জন্য। আমরা এই ট্যুরটা মাত্র 200 টাকা দিয়ে কি করে করলাম, যেখানটায় অটোতে 1600 টাকা এবং গাড়িতে তারও বেশি, প্রায় 2, 2.5, 3, 3.5 গাড়ির সাইজ বুঝে এরকম রেট যায়। দেখুন, আমরা এই টোটাল যে সাইট সিন করেছি, এই ট্যুরটা করেছি আমরা নিজেদের মতন করে, অর্থাৎ আমরা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেছি, কোনো রকম রিজার্ভেশনে আমরা যাইনি, মানে রিজার্ভ করিনি। যদি আপনারা হ্যাসেল ফ্রি একদম নিশ্চিন্তে ট্যুর চান, সেক্ষেত্রে আপনারা নিশ্চয়ই অটো করে বা গাড়ি রিজার্ভ করে যেতেই পারেন, মানে অটো বা গাড়ি রিজার্ভ করে যেতেই পারেন। আর যারা একটু বাজেট বা কম খরচে করতে চান, সেক্ষেত্রে কিন্তু আমাদের মতন এইভাবে করতে পারেন। আমি ধরে নিচ্ছি আপনারা আছেন আশিঘাট বা ধরুন দশাতমেল ঘাট বা এই দিকটাতে বা মন্দির কাছাকাছি, তাহলে কিন্তু আপনারা যেভাবে আমরা প্ল্যানটা করেছি এইভাবে পরাপর করুন। আমরা মানে আমি ডেসক্রিপশানে প্রত্যেকটা জায়গার গুগল ম্যাপ লিঙ্ক দিয়ে দেবো এবং প্রত্যেকটা স্থানের দূরত্ব কিন্তু খুব বেশি নয়। যদি আপনারা কোনো রিজার্ভ না করে বলেন যে প্রথমে আপনি দুর্গা মন্দিরে আসবেন, দুর্গা মন্দির থেকে আপনারা তুলসী মানুষ মন্দিরে যাবেন, সেখান থেকে আপনারা ইউনিভার্সিটিতে যাবেন, এগুলো প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটার দূরত্ব খুবই কম। যদি এইভাবে আসেন 10 টাকা, 15 টাকা, 20 টাকা ম্যাক্সিমাম পার হেড ভাড়া মানে লাগে আর কি, বা আমাদের লেগেছে। এইভাবে কিন্তু আপনারা একটা স্থান থেকে একটা স্থানে খুব সহজেই যেতে পারেন। কিন্তু আমরা সারনাথটা করিনি, কারণ আমরা সেদিন আর সময় হয়ে ওঠেনি, আমাদের সন্ধ্যা হয়ে গেছিলো প্রায়। যদি সেটা অ্যাড করতাম, খুব জোর আমাদের আর আসা যাওয়া মিলে ম্যাক্সিমাম ধরে নিচ্ছে আমাদের 100 টাকা পার হেড লাগতো, মানে 200 টাকার জায়গায় 250 বা 300 টাকার মধ্যে আমাদের সারনাথটাও হয়ে যেত। তো যদি আপনারা এইভাবে ট্যুরটা করেন, তাহলে কিন্তু আপনারা খুব সস্তাতে বেনারসের এই সাইট সিনগুলো, এই গুরুত্বপূর্ণ সাইট সিনগুলো করতে পারেন। যদি আপনাদের কোনো রকম প্রশ্ন মনে জাগে এই সাইট সিন নিয়ে, কমেন্ট বক্সে আপনাদের প্রশ্ন রাখুন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। আর আপনার কাছে একটা রিকোয়েস্ট, অনেক কষ্ট করে এই ভিডিওগুলো তৈরি করা, যদি আপনারা একটা লাইক করেন বা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, তাহলে কিন্তু আমার মতন মানুষদের অনেক অনেক মানে হেল্প হয় আপনাদের জন্য, আরও এই ধরনের এক্সক্লুসিভ বিষয়গুলো তুলে ধরবার জন্য। চলুন তাহলে ভিডিওটা আবার শুরু করা যাক। এরপর তুলসী মানুষ মন্দিরের সামনের রাস্তা থেকে 10 টাকা করে অটো ভাড়া করে এলাম কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের গেটে, এবং গেটের ভেতর থেকে আরও একটা টোটো ভাড়া করে রওনা হলাম। আমরা ভেতর থেকে একটা টোটো নিয়ে নিয়েছিলাম, 10 টাকা দিয়ে আমরা ক্যাম্পাসের অনেকটা ভিতরে যাওয়ার চেষ্টা করছি। আমরা যেটা ছেড়ে আসছি এটা হচ্ছে ওমেন কলেজটা, আর এটা হচ্ছে গার্লস হোস্টেল অফ মেডিকেল সায়েন্স। এটা হচ্ছে ইউনিভার্সিটির ক্যাম্পাসের মধ্যেই, এটা হচ্ছে মধুবন পার্ক। আর এইটা কিন্তু সে ভারত কলা ভবন, এর মধ্যে কিন্তু মিউজিয়ামটা রয়েছে। 1898-এ এটা অ্যানি বেসান্ট এই ক্যাম্পাস তৈরি করেছিলেন, এবং এটি এত বিখ্যাত কেন তার আরেকটা কারণ হচ্ছে এই ইউনিভার্সিটিতে কিন্তু 30,000 স্টুডেন্ট পড়ে, 30,000, এবং 18,000 তার মধ্যে রয়েছে যারা কিনা এখানটায় বর্ডার মানে বোর্ডিং এ থাকে। তো এই রেকর্ড কিন্তু এশিয়ার মধ্যে নেই। তো এশিয়ার সব থেকে বড় রেসিডেন্সিয়াল কলেজ হিসাবে কিন্তু এই কলেজকে গণ্য করা হয়। আর এবার চলুন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমরা কলা ভবনের দিকে। আচ্ছা বলে দিই, এখানে কিন্তু ভেতরে মোবাইল ক্যামেরা, ভিডিও ক্যামেরা, মোবাইল এই জাতীয় সমস্ত কিছু কিন্তু প্রহিবিটেড, মানে ভেতরে নিতে পারবেন না। আপনাকে এখানটায় টিকিট করতে হবে, এবং টিকিটের মূল্য হচ্ছে 10 টাকা স্টুডেন্ট হলে পারে, যদি আই কার্ড থাকে সেক্ষেত্রে তবে ভ্যালিড। আর তাছাড়া নর্মাল সবার জন্য সেটা 20 টাকা করে। আর সকাল 10:30 থেকে সকাল 4:30 পর্যন্ত খোলা থাকে। স্যাটারডে, সানডে এবং যা সমস্ত আমাদের হলিডেজ আছে সেই হলিডেজ গুলো বাদ দিয়ে কিন্তু এখানে আপনারা আসতে পারেন। এই জায়গাটাতে এসে তোমার মানে কোথাকার কথা মনে পড়ছে? বিশ্বভারতী ইউনিভার্সিটি, শান্তিনিকেতন। এক্স্যাক্টলি, এখানে এসে কিন্তু আমাদের বিশ্বভারতীর সঙ্গে কিন্তু আমি এই স্থানে মিল পাচ্ছি। এখানকার শুধুমাত্র ক্যাম্পাসের যে সেটা তো মোটামুটি এক থাকবেই,
কলাভবন, বিভিন্ন সেকশন। তাছাড়া এখানকার সবুজ, মানে এই শহরের মাঝখানেও যে সুন্দর সবুজে মোড়া রাস্তা, ফাঁকা, শুধুমাত্র কয়েকটা গাড়ি চলাচল করছে, এই 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 দৃশ্য কিন্তু আমরা দেখতে পাই আমাদের বিশ্বভারতীতে। তো সেই অর্থে কিন্তু আমি কিন্তু অনেকটাই মিল পাচ্ছি এখানকার থেকে। ক্যাম্পাসের ভেতর থেকেই আবারও টোটো করে পৌঁছে গেলাম কাশী বিড়লা মন্দিরে। আচ্ছা, এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি বিড়লা মন্দির। একে কিন্তু নিউ বিশ্বনাথ টেম্পলও বলা হয়। আমি এখানে একটু কনফিউজ ছিলাম যে আমি কোথায় আসছি অ্যাকচুয়ালি, তো পরে জানতে পারলাম এটাই কিন্তু সেই বিড়লা মন্দির। তো এখানেও আসবার জন্য কিন্তু ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে এখানে কিন্তু আপনাদের 50 টাকা করে পার হেড বলবে মিনিমাম, এটা আর কি ওদের রিজার্ভেশন চার্জ। এখন যদি রানিং করে টোটো পান, এবং রানিং টোটো আমরা পেয়ে গেছি, এখানে 10 টাকা করে নিল মাথা পিছু, নামিয়ে দিল এখানটাই। তো প্রয়োজন নেই এখানে বারবার শুধুমাত্র ওখান থেকে টোটো রিজার্ভ করে আসার জন্য। 10 টাকা করে পার হেড শেয়ারিং টোটো কিন্তু যথেষ্ট। মন্দিরের ঠিক সামনেই কিন্তু এখানটায় লাইভ ছবি আঁকা হচ্ছে, এবং এখানটায় বিশ্বনাথ মন্দির মানে বেনারসে এসে কিন্তু এই বিষয়টা কিন্তু অনেক দেখা যাচ্ছে। এখানে কিন্তু প্রচুর আর্ট, মানে গলিতে গলিতে এই ধরনের আর্ট এবং মানে আর্টের সমাদর, এটা কিন্তু সত্যিই মানে খুব একটা অন্যরকম বিষয়। এইখানটাতে কিন্তু ঢোকার পূর্বে জুতো রাখা যেতে পারে এবং 10 টাকা করে চার্জ, আর তারপর এই রাস্তাতে প্রবেশ পথ। মন্দির কিন্তু প্রতিদিন ভোর 4টে থেকে 12টা, দুপুর 12টা, এবং দুপুর 1টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। আর মন্দিরের এই বাইরের যে অংশ, বাইরের যে চত্বর, সেখান থেকে কিন্তু আপনি ছবি বা ভিডিও ফটোগ্রাফি অ্যালাউ। আমরা কিন্তু অনেকেই জানি না এই বিশ্বনাথ মন্দিরের চূড়া পৃথিবীর সব থেকে লম্বা, যার উচ্চতা প্রায় 253 ফুট। ইতিহাস থেকে যেটুকু জানা গেছে, প্রায় 1100 দশক থেকে কাশী বিশ্বনাথ মন্দির বারবার তৈরি হয়েছে এবং বারবার তা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। পরবর্তীকালে পণ্ডিত মদন মোহন মালব্য 1930 সালে কাশী হিন্দু ইউনিভার্সিটির ক্যাম্পাসের ভেতরে একটি মন্দির তৈরির পরিকল্পনা করেন, এবং তার পরের বছর 1931 সাল থেকে শুরু হয় এই মন্দির তৈরির কাজ, এবং যা প্রায় দীর্ঘ 35 বছর পর 1966 সালে কাজ সম্পন্ন হয়। এরপর আমরা গঙ্গাবক্ষ পার হয়ে রওনা হলাম রামনগর ফোর্টের উদ্দেশ্যে। এই মুহূর্তে আমি আছি রামনগর ফোর্টের ঠিক সামনে। আর আমাদের ইউনিভার্সিটি থেকে বেরিয়ে মাত্র 15 টাকা অটো ভাড়া দিয়ে কিন্তু চলে এসেছে এখানটাতে। আর এখানে কিন্তু রয়েছে লাল বাহাদুর শাস্ত্রীর বাড়ি, মানে যিনি আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন, এবং ফোর্ট দেখার চেষ্টা করব সেখানেও যাবার। চলুন তবে প্রবেশ করা যাক, আর আস্তে আস্তে শোনাবো এই ফোর্টের গল্প। আর এই ফোর্টে প্রবেশ করার মুখেই কিন্তু রয়েছে দুটো কামান, এইখানে একটি কামান আর রয়েছে ওই বরাবর একটি কামান। আর দেখিয়ে দিচ্ছি এখানে টিকিটের মূল্য কত। এখানটাতে অ্যাডাল্ট ইন্ডিয়ান হলে 80, আর ফরেনার হলে 200, বাচ্চাদের জন্য 20, আর ইন্ডিয়ান হলে, আর ফরেনার হলে 100, আর যদি গ্রুপে থাকে কোনো স্টুডেন্ট তাদের জন্য 20, আর সিকিউরিটি, পুলিশ, এই সমস্ত আর্মি তাদের জন্য 20। আর এখানে কিন্তু ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি মানা আছে। যদি ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে কিন্তু ধরা পড়ে, সেক্ষেত্রে কিন্তু 500 টাকা ফাইন। আর একটা মজার বিষয় হচ্ছে, যদি পান গুটকাও কেউ ঢুকে, সেক্ষেত্রেও 500 টাকা।
তো এইটা আমার খুব ভালো লেগেছে, মজার বলতে এটা খুব ভালো লেগেছে। এইটা যদি সব জায়গাতে করা হতো, রাস্তাঘাটে যদি করা হতো তাহলে আরও ভালো হতো। রুলসে ইন্ডিয়ান রুলস অবশ্যই আছে, কিন্তু কজন সেই রুলসটা মানে। আর ভিডিওর এই পর্যন্ত দেখছি মানে সত্যি আপনাদের ভিডিওটা ভালো লাগছে এখনো পর্যন্ত। তো অনুগ্রহ করে আপনাদের ভালো লাগাটা বুঝতে পারি না, কতজন ভালো লাগলো কতজন খারাপ লাগলো। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক বাটনটা প্রেস করুন, খারাপ লাগলে ডিসলাইক বাটন প্রেস করুন। এইভাবে অনেস্টলি কেউ বলবে না। আর আমার মনে হয় এইভাবে আপনাদেরকে গাইড করে এত সস্তায় কেউ দেখিয়েছে বলে বা যেটা আমি নিজেও জানতাম না এটা পসিবল হবে। এই ফোর্ট কিন্তু 1750 সালে কাশীর রাজা বলবন্ত সিং এটি তৈরি করেন, এবং এটা কিন্তু একটা মুঘল স্ট্রাকচার। এই যে কনস্ট্রাকশন দেখছি এটা কিন্তু একটা মুঘল স্ট্রাকচার, আবার এটাকে রাজপুতনাথ চাইলেও বলা হয়। আর এই এখানে এখনো পর্যন্ত প্রেজেন্ট যে মহারাজা তিনি কিন্তু এখন এখানে বসবাস করেন, যার জন্য কিন্তু শুধুমাত্র কিছুটা অংশ এখানটায় পাবলিকের জন্য ওপেন রয়েছে। আর বাকিটা অংশতেই যেহেতু এখনো বংশধর এখানে আছেন সেহেতু সেইটুকু কিন্তু আর যেতে দেওয়া হয় না। আরেকটা মজার বিষয় হচ্ছে, যখন এখানকার বর্তমান মহারাজ থাকেন এখানে প্রেজেন্ট, তখন শুধুমাত্র পতাকাটা সেখানে উত্তোলন করা হয়, অন্য সময় কিন্তু পতাকা থাকে না। যেমন খেয়াল করে দেখুন এখন কিন্তু পতাকা লাগানো আছে, তার মানে কিন্তু বর্তমান যে মহারাজ তিনি কিন্তু এখন এখানে আছেন। আর এখানকার যে উচ্চতায় এটি তৈরি করা সেটা কিন্তু মানে ফ্লাড লেভেল, মানে বন্যা হলেও কিন্তু জল এখানে মানে ছুতে পারবে না, কারণ এর সঙ্গে কিন্তু রয়েছে গঙ্গা, এবং ওই সাইড থেকে কিন্তু খুব সুন্দর দেখতে লাগে। জানি না সেখানটায় আদৌ ছবি তুলতে পারবো কি না, কিন্তু যখন আসছিলাম সেই ব্রিজ দিয়ে যখন আসবেন তখন একটু তাকিয়ে থাকবেন, দেখবেন পুরো একদম যেন আমার কাছে তো এটা পুরো রাজস্থানের কোনো একটা দুর্গ মনে হচ্ছিল। বিশাল এই দুর্গ কিন্তু আপনাদের অবশ্যই যদি বেনারসে আসেন মাস্ট ভিজিট লোকেশনের মধ্যে কিন্তু অন্যতম। এরপর আমরা প্রবেশ করলাম ফোর্টের অন্দরমহলে। সবে আমরা ভেতর থেকে দেখে বেরোচ্ছি। তো ভেতরে কি কি আছে আগে বলে দিই। ভেতরে আছে বেশ কিছু ব্যবহৃত গাড়ি এবং ঘোড়ার টানা গাড়ি, নর্মাল গাড়ি, এছাড়া রয়েছে বিভিন্ন ব্যবহৃত পোশাক, বিভিন্ন ঘড়ি, এইসব জিনিসপত্র রয়েছে। তা মেনলি আমার চোখে লাগলো, আমার সঙ্গে অনেকেই সেখানে বলছিল, সেটা হচ্ছে যে সেখানকার মেইনটেনেন্স এত টাকা নেওয়া হচ্ছে, 80 টাকা করে পার হেড আমরা দিচ্ছি, এত টুরিস্ট আসছে, এত কিছু, প্রত্যেকটা জিনিসের উপর ধুলোর একটা লেয়ার পড়ে আছে, কোনো মেইনটেনেন্স নেই। কাপড় চোপড় গুলো পুরো একদম মানে একদম ছিঁড়ে গেছে। তো এই যে ল্যাক অফ মেইনটেনেন্স, এটা কিন্তু আমাদের যারা পর্যটক, যারা আমরা মানে যারা টুরিস্ট, যারা টাকা দিয়ে ঢুকে কিন্তু সেই বিষয়টা পাচ্ছে না। তো আমার মনে হয় রয়্যাল ফ্যামিলির উচিত বা যারা এই দায়িত্বে আছে যাদের একটু মেইনটেনেন্স দিকে নজর দেওয়া। আর ফোর্ট থেকে বেরিয়ে আমরা এই মুহূর্তে লাল বাহাদুর শাস্ত্রীর বাড়ির দিকে, জাস্ট এখান থেকে 230 মিটার, মানে 7 মিনিট মতন হেঁটে লাগবে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমাদের শ্রদ্ধেয় এক্স প্রাইম মিনিস্টার লাল বাহাদুর শাস্ত্রীর বাড়িতে। আমি ধন্য, আমি নিজেকে লাকি মনে করছি যে আমি এখানে আছি। আর এখানে আমি একটা কথা বলে দিই, এখানে কিন্তু ফটো তোলা অ্যালাউ, ভিডিও কিন্তু অ্যালাউ নয়। আমি স্পেশাল পারমিশন নিয়েই, অফিস থেকে স্পেশাল পারমিশন নিয়েই কিন্তু আপনাদের দেখাচ্ছি। চলুন তবে আমার সঙ্গে সঙ্গে। এবার প্রথমেই যেটা গেট দিয়ে প্রবেশ করে এখানে মেন অফিস রয়েছে, আর তার সঙ্গে রয়েছে শাস্ত্রীজির এখানে একটা মূর্তি রয়েছে, একটা গ্যালারি, এবং গ্যালারিতে শাস্ত্রীজির জীবনের নানা অধ্যায় কিন্তু এখানটাই ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে। এখানে যেমন জওহরলাল নেহরুর সঙ্গে রয়েছে, চাষিদের সঙ্গে লাল বাহাদুর শাস্ত্রী, বিভিন্ন সময়ের কিন্তু তার ছবি এখানটায় রয়েছে। আর এই হলো সেই দুঃখের দিন যেদিন শাস্ত্রীজি মারা যান, আর এই হলো তার চিতার শেষ দিন যখন শাস্ত্রীজিকে নিয়ে আসা হয়। যতদূর জানেন তারা জানেন এই সময় কিন্তু শাস্ত্রীজির গায়ের রঙও কালো হয়ে গেছিল। রুম নাম্বার 2 মিটিং রুম, অর্থাৎ এখানটায় শাস্ত্রীজি সবার সঙ্গে মিট করতেন, দেখা করতেন। এখানে চেয়ার রাখা আছে, বসার জায়গাও রাখা আছে। আর প্রবেশের মুখে কিন্তু এখানে রয়েছে ললিতা শাস্ত্রী অর্থাৎ লাল বাহাদুর শাস্ত্রীর ওয়াইফের মূর্তি। লেখা আছে জয় জওয়ান জয় কিষান। আর এই হলো সেই বাড়ি। ওপরটা খেয়াল করুন, ওখানে টালির, ওটা অ্যাকচুয়ালি ওটাই হচ্ছে প্রাচীন ঘর, মানে পুরনো ঘর যেটা আর কি। এটা হচ্ছে রুম নাম্বার 3, ললিতা শাস্ত্রীজির ওয়াইফের ঘর এটা।
এই হলো প্রধান যে ঘর, সেদিকে আস্তে আস্তে আমরা ঢুকছি। সুন্দর, ওয়েল মেনটেন্ড, আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি। এই হলো সেই রান্নাঘর, আর এটা হচ্ছে রুম নাম্বার 4। তখনকার ব্যবহৃত যে আসবাবপত্র সেগুলো রয়েছে। নাম্বার 5 অরিজিনাল হাউস বলছে। এইখানে ঘরে ঢুকে আমার সত্যি বলছি গায়ে আমার কাটা দিচ্ছে। মানে এই ঘরেই কিন্তু শাস্ত্রীজি থাকতেন, ঘুমোতেন। এইরকম একটা বাড়ি, মানে ভাঙাচোরা বলবো না, বাট এরকম একটা, তখনকার দিনে কিন্তু রয়্যাল হাউস নয়, এটা মাটির বাড়ি থেকে উনি উঠে আজকে সেই কোথায় গেছিলেন। আর আস্তে আস্তে এখানে ওপরে ওঠার রাস্তা রয়েছে। এই হলো ওপরের ঘর। আর এই ছাদ থেকে প্রত্যেকটা ছাদ প্রায় কানেক্টেড। হয়তো এই ছাদে দাঁড়িয়েই কখনো কখনো উনি অনেক চিন্তা করেছেন, সময় কাটিয়েছেন বিকেলবেলা। ये गवर्नमेंट ने टेक ओवर किया। ऐसा रहा कि 2006 में हमारे काशी के न्यूज़पेपर में आउट हुआ था कि काशी ने बुला दिया काशी के लाल को। तो हम लोगों ने एक संस्था बना लिया कि ऐसे कैसे हो सकता है, और तो हम लोगों ने एक संकल्प ले लिया कि जब तक ये बिल्डिंग नहीं बन जाएगी तब तक हम लोग चुप नहीं बैठेंगे। भगवान का आशीर्वाद था कि 2010 में स्टेट गवर्नमेंट ने इसको टेक ओवर कर लिया, और 2011 में बिल्डिंग बनकर तैयार हुई। मिट्टी वाला घर, हाँ ओरिजिनल घर उसको इसलिए रखा कि शास्त्री जी के संबंधित ज़्यादा थे वो, कि शास्त्री जी के माता जी ने उनको ही पाला पोसा बड़ा किया था। और कभी बताया जाता है कि शास्त्री जी के पास पैसा नहीं होता था, ब्रिज नहीं होते थे उस समय, और शास्त्री जी गंगा ट्रैक बोर्ड का किराया रेंट नहीं दे पाते थे वो, तो गंगा को तैर के उस पार जाते थे पढ़ने के लिए शास्त्री जी। तो वो उस कमरे शास्त्री जी के माता जी को रूम बोलते हैं। और इसके ऊपर आप जाएंगे तो शास्त्री जी के बेडरूम होता था, वही वाला बेडरूम, हाँ ऊपर वाला बेडरूम शास्त्री जी की शादी आफ्टर मैरिज वो बेडरूम तैयार हुआ। মহেন্দ্র নারায়ণ লালজির সঙ্গে আরও অনেক গল্প হয়েছিল সেদিন আমাদের অফ স্ক্রিন। অনেক কথা জানতে পেরেছিলাম তার থেকে, সেগুলো হয়তো আর আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না, হয়তো সম্ভবও নয়। তবে তার কাছে আমি কৃতজ্ঞ থাকব, কারণ তিনি না থাকলে আপনাদের সামনে আজকের এই ছবি তুলে ধরতে পারতাম না। আমি নিজেকে ভাগ্যবান মনে করছি যে আমি নিজে এমন একটা কন্টেন্ট আজকে নিলাম যেটা কিনা বোধ হয় না এর আগে বাংলা থেকে কোনো কেউ নিয়েছে। এবং আমার যিনি অন্যতম আমার শ্রদ্ধেয় মানুষ, আমার অন্যতম নিজেকে সম্মান করে সত্যি মন থেকে লাল বাহাদুর শাস্ত্রী, তার বাড়িতে ঢুকে, তার ঘরে ঢুকে তার সেই সমস্ত বিষয়টা আপনার সাথে তুলে ধরছি। অনেকে যারা ওনার অনুরাগী তারা হয়তো সব কথা বলতে চান না অন স্ক্রিন, বাট অফ স্ক্রিনে হয়তো ওনার সম্পর্কে অনেক অনেক কথা শোনা যায়। যাই হোক, সমস্ত কথা আমি বলছি না, আমি যাচ্ছি না। এই যে গলি, এই গলিতে আমি হাঁটছি, শাস্ত্রীজির পাড়া দিয়ে আমি হাঁটছি, এবং এই রাস্তা দিয়ে হয়তো উনি একসময় হেঁটে যেতেন। আমার গায়ে কিন্তু এখনো লোম খাড়া হয়ে আছে। যাই হোক, এই শাস্ত্রীজির বাড়ি দিয়ে শেষ হলো আজকের আমাদের এই পর্বটি। কেমন লাগলো, বিশেষ করে শাস্ত্রীজির কেমন লাগলো, এই তারা জানতেন না যে এখানে এসে আপনি শাস্ত্রীজির বাড়িতেও আসতে পারেন, তারা কিন্তু অবশ্যই জানাবেন। আর যদি কেউ আসেন আমার এই ভিডিও দেখার পর, অবশ্যই কিন্তু জানাবেন। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।